তাপ আমাদের চারপাশে এর খেলা কিন্তু চলতেই থাকে। আচ্ছা, এই তাপ জিনিসটা ঠিক কি, আর তাপমাত্রা থেকে এটা আলাদাই বা কী করে? মাধ্যমিক পরীক্ষার জন্য ভৌতবিজ্ঞানের একটা খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় হল তাপের ঘটনাসমূহ। চলুন আজের সবচেয়ে জরুরি বিষয়গুলো একদম সহজ করে বুঝে নেওয়া যাক। তো আমরা মোট 5টা টপিক ধরে পুরো অধ্যায়টা ঝালিয়ে নেব। প্রথমে তাপ আর তাপমাত্রার মধ্যে পার্থক্যটা বুঝব, তারপর দেখব কঠিন আর তরল পদার্থ গরমে কিভাবে বেড়ে যায়, এরপরে জানব তাপ কি করে এক জায়গা থেকে আরেক জায়গায় ছোটে, আর সবশেষে দেখব কিছু জিনিস কেন তাড়াতাড়ি গরম হয় আর কিছু কেন হয় না। প্রথমেই আসা যাক সেই প্রশ্নে যেটা নিয়ে আমাদের প্রায়ই একটা কনফিউশন তৈরি হয়, তাপ আর তাপমাত্রা দুটো কি একই? না, একদমই এক নয়। চলুন এই দুটোর মধ্যে আসল তফাৎটা কি সেটা একেবারে পরিষ্কার করে ফেলি। ব্যাপারটা কিন্তু খুবই সোজা। তাপ হলো এক ধরনের শক্তি, মানে এনার্জি। আর এই শক্তির জন্যই কোনো বস্তুর তাপমাত্রা বাড়ে বা কমে। অন্যদিকে তাপমাত্রা হলো কোনো বস্তুর তাপীয় অবস্থাটা ঠিক কেমন তার একটা মাপ। সোজা কথায় তাপ হলো কারণ আর তাপমাত্রা হলো তার ফল। পরীক্ষার জন্য এই পার্থক্যটা কিন্তু খুব জরুরি। দেখুন, তাপের এসআই একক হল জুল, আর মাপা হয় ক্যালোরিমিটার দিয়ে। আবার তাপমাত্রার এসআই একক হল কেলভিন, যেটা আমরা সাধারণত থার্মোমিটার দিয়ে মাপি। এই দুটো জিনিস, মানে একক আর মাপার যন্ত্র, এগুলো কিন্তু মনে রাখতেই হবে। আচ্ছা, এবার ভাবা যাক কোনো কঠিন জিনিসকে গরম করলে কি হয়। ওটা একটু বেড়ে যায়, তাই তো? এই প্রসারণ বা বেড়ে যাওয়াটা 3 রকমভাবে হতে পারে: দৈর্ঘ্যে, ক্ষেত্রফলে আর আয়তনে। প্রথমে আসি দৈর্ঘ্য প্রসারণে। ধরুন একটা লোহার রডকে গরম করা হলো। সেটা তো একটু লম্বা হবেই। কতটা লম্বা হবে সেটা যে বিষয়টার উপর নির্ভর করে তাকেই বলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বা অ্যালফা। ঠিক একইভাবে একটা ধাতুর পাত যদি গরম করা হয়, তাহলে তো শুধু তার দৈর্ঘ্য বাড়বে না, তার পুরো ক্ষেত্রফলটাই বেড়ে যাবে। আর এই ক্ষেত্রফল বাড়ার পরিমাণটা মাপা হয় ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বা বিটা দিয়ে। আর যদি একটা গোটা 3D জিনিস নিই, ধরুন একটা ধাতুর বল, তাকে গরম করলে তার পুরো আয়তনটাই বেড়ে যাবে। আর সেটা কতটা বাড়বে তা নির্ভর করে আয়তন প্রসারণ গুণাঙ্ক বা গামার ওপর। আর এখানে একটা খুব মজার আর গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। এই যে 3টে গুণাঙ্কের কথা বললাম, আলফা, বিটা, গামা, এদের 3জনেরই একক কিন্তু একই। এসআই পদ্ধতিতে প্রতি কেলভিন আর সিজিএস পদ্ধতিতে প্রতি ডিগ্রি সেলসিয়াস। এটা মনে রাখা তাই খুব সহজ। শুধু তাই নয়, এই 3টে গুণাঙ্কের মধ্যে একটা দারুণ সহজ সম্পর্কও আছে, যেটা পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। এদের অনুপাতটা হল 1:2:3। আলফা, বিটা আর গামার এই সরল সম্পর্কটা মনে রাখলে অনেক অঙ্ক সহজ হয়ে যায়। চলুন এবার কঠিন থেকে তরলে আসা যাক। তরলের প্রসারণের ক্ষেত্রে একটা মজার ব্যাপার আছে, কারণ তরলকে তো কোনো পাত্রে রাখতে হয়, আর তাপ দিলে সেই পাত্রটাও কিন্তু প্রসারিত হয়। ভাবুন তো, একটা কাঁচের ফ্লাস্কের গলা পর্যন্ত জল ভর্তি করে গরম করা হচ্ছে। কি মনে হয়? জলটা গরম হয়ে উপচে পড়বে, তাই না? কিন্তু ব্যাপারটা ঠিক এতটা সোজাসাপটা নয়। একটা ছোট্ট টুইস্ট আছে। আসলে কি হয়, প্রথমে তাপটা তো পাত্রে লাগে, তাই পাত্রটা একটু প্রসারিত হয়ে যায়, আর তার ফলে তরলের লেভেলটা একটু নিচে নেমে আসে। অবাক করা ব্যাপার, তাই না? এরপর যখন তাপটা তরলের মধ্যে যায়, তখন তরলটা পাত্রের থেকেও বেশি প্রসারিত হয়, আর তখন তরলের লেভেলটা আগের থেকেও অনেকটা উপরে উঠে যায়। তার মানে আমরা চোখে যেটা দেখি, মানে তরলের লেভেলটা কতটা বাড়ল, সেটা হলো আপাত প্রসারণ। কিন্তু তরলের আসল বা প্রকৃত প্রসারণটা হলো এই আপাত প্রসারণ আর পাত্রের প্রসারণের যোগফল। এটাই হলো তরলের প্রসারণের মূল কনসেপ্ট। বেশ, আমরা তো দেখলাম তাপ দিলে কি হয়, কিন্তু তাপ এক জায়গা থেকে অন্য জায়গায় যায় কিভাবে? মানে তাপের যাতায়াতের উপায় কি? চলুন দেখি। প্রথম পদ্ধতি হলো পরিবহন। এটা মূলত কঠিন পদার্থের মধ্যে হয়। এখানে কণাগুলো কিন্তু নিজের জায়গা থেকে নড়ে না, ওরা শুধু নিজের জায়গায় কাঁপতে থাকে আর পাশের জনকে ধাক্কা দিয়ে তাপটা পাস করে দেয়, ঠিক যেন ডমিনো এফেক্টের মতো। দ্বিতীয়টা হলো পরিচলন। এটা হয় তরল আর গ্যাসের মধ্যে। জল গরম করার কথা ভাবলেই এটা পরিষ্কার বোঝা যায়। নিচের গরম জল হালকা হয়ে ওপরে ওঠে, আর ওপরের ঠান্ডা ভারী জল নিচে নেমে আসে। এখানে কণাগুলো নিজেরাই জায়গা বদল করে তাপ বয়ে নিয়ে যায়। আর 3 নম্বর পদ্ধতিটা বিকিরণ। এটা সবচেয়ে স্পেশাল, কারণ এর জন্য কোনো মাধ্যমেরই দরকার হয় না। সূর্য থেকে যে পৃথিবীতে তাপ আসে, সেটা তো শূন্যস্থানের মধ্যে দিয়েই আসে। এই পদ্ধতিটাই হলো বিকিরণ। এবার আমরা আমাদের আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি।
আচ্ছা, সব জিনিসের মধ্যে দিয়ে কি তাপ একইভাবে চলাচল করে? করে না, তাই তো? কিছু জিনিস খুব ভালো তাপ পরিবহন করে, কিছু পারে না। চলুন এর পেছনের কারণটা জেনে নিই। কোনো একটা পদার্থের মধ্যে দিয়ে তাপ কতটা সহজে বা তাড়াতাড়ি যেতে পারে তার মাপকাঠি হল তাপ পরিবাহিতাঙ্ক বা কে, যার কে এর মান যত বেশি সে তাপের তত ভালো পরিবাহী। আমরা সবাই জানি যে বেশিরভাগ ধাতু যেমন লোহা, তামা এরা তাপের খুব ভালো পরিবাহী, আর এদের মধ্যে সেরা হলো রূপা। কিন্তু একটা অবাক করা তথ্য দিই, হীরা আর গ্রাফাইট কিন্তু অধাতু হওয়া সত্ত্বেও তাপের অসাধারণ পরিবাহী। এটা কিন্তু মনে রাখার মতো একটা পয়েন্ট। আর পরিবাহিতার ঠিক উল্টো ধর্মটাই হল তাপীয় রোধ। নাম শুনেই বোঝা যাচ্ছে এর কাজ হল তাপের প্রবাহকে বাধা দেওয়া। যে পদার্থের তাপীয় রোধ যত বেশি তার মধ্যে দিয়ে তাপ তত কম পরিবাহিত হয়। এই পুরো আলোচনাটা শেষে একটা প্রশ্ন রেখে যাই, যেটা নিয়ে একটু ভাবা যেতে পারে। ধরুন একটা ঘরে একটা কাঠের চেয়ার আর একটা লোহার চেয়ার আছে। দুটোই তো একই তাপমাত্রায় আছে, তাই না? কিন্তু লোহার চেয়ারটায় বসলে বেশি ঠান্ডা লাগে কেন? এর উত্তরটা কিন্তু আজকের আলোচনায় শেখা তাপ পরিবাহিতার ধারণার মধ্যেই লুকিয়ে আছে। দেখা যাক কে কে ধরতে পারে।